এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন শাসক ঠিক করে দিতে চাইছেন যে কে ভোট দেবেন আর কে ভোট দেবেন না। এবং গত শতাব্দীর 30-এর দশকে ইটালিতে, জার্মানিতে ফ্যাসিস্টরা যে কাণ্ড ঘটিয়েছিলেন তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেখছি যে ভারতরত্ন অমর্ত্য সেনও লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়ে গিয়েছেন। ভারতরত্ন অমর্ত্য সেন, স্যার, I need your protection, sir. I need your protection, sir. भारतरत्न अमर्त्य सेन, आप बोलिए रूल 238, 235 का पालन करते हुए। Sir, I need your record. If I say something wrong, get it be expunged, sir. Let me speak. I need your and please. आप बोले, आप you continue. सर, a logical discrepancy, sir, a logical discrepancy एक दूसरे के विचारों को सुनना है। अरे सर, तब बोलर माने होय ना सर का सम्मान है, प्लीज नो। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অমর্ত্য সেনকেও স্যার বাদ দেওয়া হচ্ছে না। ভারতরত্ন অমর্ত্য সেন লজিক্যাল ডিসক্রিপেন্সির শিকার, তাকে পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই দানবিক যে প্রক্রিয়া স্যার, তাতে মানুষের বাঁচা মরা, জীবন জীবিকা, অস্তিত্ব সমস্ত কিছু প্রস্তর সামনে পড়ে গেছে। আমাদের রাজ্যের মানুষ এগুলো কেউ ভাবতে পারেননি যে চরম হয়রানি হচ্ছে স্যার। 150-র বেশি মানুষ তারা মারা গিয়েছেন এবং সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দেওয়া হচ্ছে। জ্যান্ত মানুষ মরে যাচ্ছেন। সেই জ্যান্ত মানুষ যখন নতুন দিল্লিতে এসেছেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবার জন্যে, তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন তাদের নিয়ে এসেছেন, সেখানেও দিল্লি পুলিশ তাদের ওপর আক্রমণ সংগঠিত করছেন। 2021 সালে আমাদের রাজ্যে স্যার বিজেপির অপমানজনক পরাজয়ের পর থেকে তারা হঠাৎ করেই বাংলা থেকে নিখোঁজ হয়ে যায়। প্রতিহিংসা পরায়ণভাবে কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের সমস্ত কিছু ন্যায্য যে প্রাপ্য স্যার, 2 লক্ষ কোটি টাকা আমরা পাই, এটা আমাদের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা। এই টাকা আটকে রয়েছে স্যার 52,000 কোটি টাকা। 100 দিনের টাকা বাকি রয়েছে 43,000 কোটি টাকার বেশি। বিপর্যয় মোকাবিলার টাকা 19,000 কোটি টাকা। সমগ্র শিক্ষা অভিযানের টাকা 2,500 কোটি টাকা। জল জীবন মিশনের টাকা। এখন স্যার মাননীয় রাষ্ট্রপতি তিনি বক্তব্য রাখতে গিয়ে বন্দে ভারতের কথা বলেছেন। বাংলা থেকে, হাওড়া থেকে কামাখ্যা অব্দি বন্দে ভারত যাবে। আমরা খুব আনন্দ পেয়েছিলাম। হঠাৎ করে একজন বললেন যে টিকিট কাটতে গিয়ে সেখানে খাবারের যে অপশন রয়েছে সেখানে শুধু নিরামিষ অপশন দেখাচ্ছে। আমাদের রাজ্যে স্যার বাংলার মাটিতে 98.7% মানুষ, 98.7% মানুষ তারা হচ্ছে আমিষাশী, তারা নন ভেজিটেরিয়ান। আর আসামে যেখানে যাচ্ছে ট্রেন বাংলা থেকে আসাম পর্যন্ত, সেখানে 78.6%, 78.6% মানুষ তারা হচ্ছেন আমিষাশী। এই দুটো রাজ্য, যে রাজ্যগুলোর মধ্যে ট্রেন চলবে, সেখানে কি সরকার ঠিক করে দিতে পারেন যে মানুষ কি খাবে কি খাবে না? সাধারণতন্ত্র দিবসে মানুষের খাদ্যাভ্যাসে থাবা বসাতে একটা রাজ্যে স্যার নির্দেশনামা জারি করা হয়েছিল একটা জেলায় যে আমিষ খাবার খাওয়া যাবে না। এই কে কি খাবে, কে কি পড়বে, কে কি ভাষায় কথা বলবে, এগুলো হচ্ছে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, এগুলো কায়েম করার চেষ্টা চলছে। স্যার মাননীয় রাষ্ট্রপতির অভিভাষণে লেবার কোডের কথা রয়েছে। আমাদের দেশে 52 সালের পরবর্তী সময়ে শ্রমিক স্বার্থবাহী যে লেবার আইনগুলো, শ্রম আইনগুলো তৈরি হয়েছিল, সেই শ্রম আইনগুলো 29টা শ্রম আইনকে বাতিল করে দিয়ে 4টে লেবার কোড চালু হয়েছে। এবার লেবার এটা কেন্দ্রীয় তালিকাতেও নেই স্যার, রাজ্য তালিকাতেও নেই, যুগ্ম তালিকায় রয়েছে। আমাদের রাজ্যের বিরোধিতা করেছে, তামিলনাড়ু একটা কোডের বিরোধিতা করেছে, অথচ গায়ের জোরে এটাকে চালু করার ব্যবস্থা হয়েছে। ন্যাশনাল ফ্লোর লেভেল মিনিমাম ওয়েজ স্যার 176 টাকা। জুন মাস 2017-তে শেষ, এটা রিভাইজ হয়েছিল 176 টাকা। সরকারকে কে বারণ করেছে? রিভাইজ করতে তো সরকারকে কেউ বারণ করেনি, অথচ এই টাকা স্যার রিভাইজ হয়নি। ইন্ডিয়ান লেবার কনফারেন্স স্যার 10 বছর ধরে হয় না। ইন্ডিয়ান লেবার কনফারেন্স করবার ক্ষেত্রে কোনো ধরনের কোনো উদ্যোগ নেই, উল্টো দিকে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রভিডেন্ট ফান্ড, শ্রমিকের অংশ কাটা হয়, এমপ্লয়িজের অংশ, এমপ্লয়ারের অংশ। আমি একটা উদাহরণ দেবো স্যার, এবারের বাজেটে যদিও চা বাগান সংক্রান্ত কোনো উল্লেখ নেই, কিন্তু আমাদের রাজ্যে স্যার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চা বাগান রয়েছে। অ্যান্ড্রুউল কোম্পানি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানি, তাদের নেতৃত্বে 4টে চা বাগান রয়েছে, কারবালা, বানারহাট, চুনাভাট্টি, নিউ ডুয়ার্স। সেখানে এই বাগানগুলোতে গত 1.5 বছরে বাগান মালিকরা মানে কেন্দ্রীয় সরকার তারা শ্রমিকদের প্রায় 10 কোটি
কোটি টাকা পিএফ জমা করেননি। এটা হাউসে লিখিত প্রশ্নের উত্তরে সরকার স্বীকার করেছেন। আমরা দেখছি যে আমাদের রাজ্যের সবথেকে বড় যে চট শিল্প, সেই চট শিল্প ধ্বংস করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এফসিআই এর গুদামে খাবার মজুত করবার জন্য চটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিক ব্যাগ এবং পলি জুট ব্যাগ, সেই জুট ব্যাগের অনুমতি দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে স্যার, এগুলো ক্রমাগতভাবে আমরা দেখতে পাচ্ছি। আমি স্যার এখানে উল্লেখ করতে চাই যে আমাদের রাজ্যের সরকার এই শ্রমজীবী মানুষের জন্য একটা স্কিম, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, শুধু নাম লেখানো থাকতে হয়, গোটা দেশে কোথাও নেই। সরকার প্রতি মাসে 55 টাকা জমা করেন। 60 বছর বয়স হলে অসংগঠিত শ্রমিকের তার প্রভিডেন্ট ফান্ড নেই, কিন্তু আমাদের সরকার রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যে কারণে এই বিএমএসএসওয়াই এর মাধ্যমে 2,72,000 টাকা পর্যন্ত এরা পান। এবার আমাদের রাজ্যে 1,86,00,000 অসংগঠিত শ্রমিক ইতিমধ্যেই এই স্কিমে নাম নথিভুক্ত করেছেন, 37 লক্ষ টাকা পেয়ে গিয়েছেন এবং টাকার পরিমাণ 2,910 কোটি টাকা। এটা বিকল্প স্যার। The Press Council of India, sir, a statutory quasi-judicial body to safeguard press freedom, has been without a chairperson for the first time in the history of independent India. The term of the 14th council ended more than a year ago, but the full 15th council is yet to be formed and the post of chairman has not been filled, while the last chairman's 3-year extended term ended in December 2025. It is a very serious matter that the government needs to address. দেশের মাননীয় রাষ্ট্রপতি, দেশের মাননীয় প্রধানমন্ত্রী তাদের উপস্থিতিতে 26 তারিখ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে হঠাৎ করে দেশের জন্য প্রাণ দেওয়া বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার নাম বিকৃতি করে উচ্চারণ শুরু হলো মান্তাগিনী হাজরা, মান্তাগিনী হাজরা। এটা কেবল ভুল নয়, বাঙালির আবেগে সরাসরি আঘাত। এই ধৃষ্টতা ক্ষমার অযোগ্য। এরম চরম অবজ্ঞা অবশ্য নতুন কিছু নয়। সতীদাহ প্রথা যিনি বন্ধ করেছিলেন, দেশের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী বলছেন ব্রিটিশদের দালাল, ভুয়ো সমাজ সংস্কারক। ঋষি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলে সম্বোধিত করা হচ্ছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আক্রান্ত হচ্ছেন। স্বামী বিবেকানন্দকে কনফিউজড লেফটিস্ট বলা হচ্ছে। এবং পৃথিবীর কবি, আমরা নতুন করে শুনছি যে পৃথিবীর কবি 1913 সালে প্রথম অশ্বেতকায় মানুষ হিসাবে নোবেল পুরস্কার সাহিত্যে পাননি, তিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন। এটা এখন আমাদের বিজেপির সভাপতির কাছ থেকে শুনতে হচ্ছে। বিজ্ঞান মনস্কতার বিরুদ্ধে স্যার সিলেবাস তৈরি হচ্ছে, পুরাণকে ইতিহাস বলে চালানো হচ্ছে। ডারউইন বাদ, মেন্ডেলেফের পিরিয়ডিক টেবিল বাদ, মুঘলরা বাদ। আরে মুঘলরা বাদ গেলে রানা প্রতাপ হলদিঘাটির যুদ্ধ কার সঙ্গে করেছেন? হাওয়ার সঙ্গে যুদ্ধ করেছেন। আর রবীন্দ্রনাথ তো আক্রান্ত। প্রথমে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের বদলে বাবা রামদেব সিলেবাসে ঢুকেছেন, এখন রবীন্দ্রনাথের বদলে ঢুকে পড়েছেন যোগী আদিত্যনাথ। এখন স্যার আমি এই প্রসঙ্গে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী তার কথা উল্লেখ এই জন্য করতে চাই। ইন দ্য ফার্স্ট ফিউ ডেজ আফটার ইন্ডিপেন্ডেন্স, when Pandit Jawaharlal Nehru was delivering the convocation address of the Allahabad University, this is what he says about a university. A university stands for humanism, for tolerance, for reason, and for the adventure of ideas, and for the search of truth. It stands for the onward march of human race towards even higher objectives. If the university discharges its duties adequately, then it is well with the people and the nation. This was the precise quote of Pandit Nehru. সেই বিজ্ঞান মনস্কতার বিরুদ্ধে দেশের শিক্ষা ব্যবস্থাকে পেছনের দিকে ঠেলে দেওয়ার কাজ স্যার সংগঠিত হচ্ছে। Sir, the Honorable President spoke of our foreign policy, amplifying the voice of the global South. Yet, where is the high moral purpose that has always marked the international outlook of our republic? India has abstained from voting on the Gaza ceasefire 4 times in 3 years in the face of an unimaginable human tragedy unfolding in the Gaza Strip. In the South Asian neighborhood, we are seeing anti-India sentiments rising in Bangladesh. Maldives saw an India quit campaign, geopolitical shifts in the outlook for countries like Sri Lanka. Hammantota port Chin প্রায় কবজা করে নিয়েছে।
এবং স্যার, the union government has succumbed to economic expansionism of the USA, accepting all terms dictated upon by Trump for purchases of oil from US and Venezuela instead of Russia, has also pledged for a 0% tariff on all imports from US. আত্মনির্ভর ভারতের একেবারে চমৎকার উদাহরণ স্যার, এর থেকে ভালো উদাহরণ আত্মনির্ভর ভারতের হতে পারে না। Forget being a Vishwaguru, sir. Is the government even aware that we are no longer seen as a friend even in our neighborhood? Foreign policy, sir, requires statesmanship and quiet diplomacy, not being guided by WhatsApp university vice chancellors and their troll armies. Sir, আমি এখানে স্যার উল্লেখ করতে চাই কতগুলো কথা, ইন্ডিয়াগুলো আমার কথা নয় স্যার। নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ, ভারতীয় অর্থনীতিবিদ, তার ভাষা বাংলা, বাংলায় কথা বলেন, তিনি বাংলাদেশী নন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন ইন্ডিয়া ইজ টার্নিং ইনটু এ mystery for the world, not because of complexity but because the government's claims no longer match ground reality. Headline GDP growth is being used as a shield to deflect attention from unemployment, poor education outcomes, and widening inequality. Transparency has weakened deliberately. When data credibility is questioned and inconvenient numbers disappear, trust in governance collapses. Media freedom is shrinking, living citizens without reliable scrutiny of power, and investors without confidence in official narratives. Extreme polarization has replaced policy thinking. Identity politics now crowds out serious discussion on jobs, education, healthcare, and wages. The real question is unavoidable. If transparency, trust, and consensus are destroyed, how long can growth be staged before reality catches up? A nation run on optics will always fear transparency. Development without honesty is just a performance. GDP can be managed, trust cannot. Sir, a few days ago, an honorable Chief Minister of Assam, a neighboring state of ours, has said he encourages troubling the Mia Muslims. আসামে স্যার মিয়া মুসলিম তাদের বলে যারা বাংলায় কথা বলেন, রবীন্দ্রনাথের ভাষায় কথা বলেন। I want to quote from Swami Vivekananda. After hearing this, that he wants to trouble the Mia Muslims, I want to quote in 1893, Swami Vivekananda, while speaking in Chicago at the World Parliament of Religions, I quote, Vivekananda says, if anybody dreams of the exclusive survival of his own religion and the destruction of the others, I pity him from the bottom of my heart and point out to him that upon the banner of every religion will soon be written, in spite of resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. I will again invoke Nehru, sir. Now Nehru gave the very evocative example of the palimpsest. What is a palimpsest, sir? In ancient times, before the discovery or invention of paper, the palimpsest was either a tablet of stone or a tablet of wood, on which every victor would erase the past history and write his own version of history. But then, as Nehru says, in the discovery of India, India is an ancient palimpsest on which layer upon layer of thought and reverie has been inscribed, and yet no succeeding layer had completely hidden or erased what had been written previously, sir. Sir, বাংলায় বসে অনেকে বাংলা দখলের স্বপ্ন দেখছেন। বাংলার একটা অন্যরকম মানে আছে স্যার আমাদের কাছে। বাংলা আমার কাছে এশিয়ার প্রথম কলেজ, সেদিনের হিন্দু কলেজ, আজকের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। বাংলা মানে এশিয়ার প্রথম কলেজ, প্রথম ইউনিভার্সিটি কলকাতা ইউনিভার্সিটি। বাংলা মানে এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। বাংলা মানে যুক্তিনিষ্ঠ তার্কিক ভাবনার শিকড়। এই যে ধারাবাহিকতা, প্রথম নোবেল স্যার লিটারেচারে, সাহিত্যে, শান্তিতে নয়। আর রবীন্দ্রনাথ সান্যাল বলে কেউ ছিলেন না স্যার। রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর কবি, তিনি বাংলায় বসে, বাংলার মাটিতে বসে বাংলায় লিখেছিলেন এই আইডিয়া অফ ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করবার জন্য। রবীন্দ্রনাথ বাংলায় বসে, বাংলাদেশি তো ছিলেনই না, তিনি পৃথিবীর কবি, গোটা জীবন জুড়ে 19,000 ছাপানো পাতা লিখেছেন। রবীন্দ্রনাথ এই ভারতবর্ষের ধারণা সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগো হে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় আমি নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে, ধ্যান গম্ভীর এই যে ভূদার নদী জপমালা ধৃত প্রান্তর, হেতায় নিত্য হেরি পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে
কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা আমর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারই বিচিত্র সুর হে রুদ্রবীণা বাজো 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 যারা বন্দন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হাজার চেষ্টাতেও এই ভারতের বহুত্ববাদী ধারণা পরাজিত হবে না হবে না হবে না জয় হিন্দ জয় বাংলা धन्यवाद माननीय डॉक्टर संदीप कुमार पाठक नॉट प्रेजेंट ऑलरेडी भेजा हुआ है। प्लीज ऑलरेडी सुबह में शायद माननीय चेयरमैन ने कहा था अगर नाम दोबारा आप रिक्वेस्ट में देते हैं क्रम टूटता है तो फिर मुश्किल है एकोमोडेट करना धन्यवाद जिन्होंने नाम दिए हैं और जो समय तय है कृपया आप उपस्थित रहें उस वक्त बोलने के लिए श्रीमन गोला बाबू राव 7 minutes. Sir, thank you, the Deputy Chairman Sir. I speak on the motion of thanks on the President's address today. I wish to thank first my leader and the President of the YSRCP, Sri Jagan Mohan Reddy Garu, and the leader of my party, Sri Subba Reddy Garu, for giving me this opportunity. Before I go into the details, I really appreciate and congratulate good achievements made in these 10 years by the Honorable the Prime Minister Sri Modi ji. For example, our economy is brought as 4th largest economy in the entire world. This is a really not ordinary thing. We all congratulate Honorable Prime Minister. And coming to the important highlights, in India, the poverty ridden is very, very rampant. 25 crores of people are brought above the poverty line in these 5 to 10 years. It's also very good achievement. And coming to important highlights, 5 crore the Pakka houses are built for the poor people, and 12 crore people are given a pipeline connection, and 6.5 lakh crores are being distributed for direct benefit scheme to the poor people. And these type of the achievements are really going to achieve the Vikasit Bharat by 2047. I have a lot of hope on the achievements made by every front in this regard. But coming to my own state, the Andhra Pradesh, as entire house knows, my state is divided in 2014 without any background or any guarantee, anything. We have become 100 years back to the development. But I really say, I want to bring important issues in this house. For example, the Polavaram project I want to take. The Polavaram project is a really dream project, dream of the entire, not only Andhra Pradesh, but Telangana and so many other states also. But unfortunately, now the government of India has not given proper funds even till today. In the last budget, just 2-3 days back, only 3,320 crores are allotted to Polavaram project, which is a peanut. Yes, you are correct. It is less than a peanut. Sir, I request the union government
at least to see the dreams of Andhra Pradesh. Now, sir, as you all know, unlike other states, in Andhra Pradesh, three bogie, but this train, three-engine train is going on. One is BJP, second one is Telugu Desam, third one is Janasena. You see, these parties have given lot of promises before they came to power. Really, I never imagined not even a single promise is fulfilled to the Andhra Pradesh problems. For example, sir, Polavaram height is also going to be reduced from 45 to 41. If it is reduced, entire area will be inundated. Entire area will be full of floods, and this entire development will go waste. That's why I want to rise in the August House to reconsider the funds for the allotment of Polavaram, at least in near future. And second subject is, sir, the second subject is a steel plant. The steel plant is also very important for entire Andhra Pradesh. This steel plant is really constructed with a death of even 45 people in 1970s. Now, in those years, Madam Srimati Indira Gandhi came to Visakhapatnam and laid the foundation, and we all were very happy that steel plant will be sanctioned, captive mines. But so far, no captive mine is sanctioned and no funds are given. Now, sir, even in recently, one of the private steel factory is coming up at Nakapalli in my constituency. Now, the government of Andhra Pradesh has sanctioned captive mines for the steel factory which is running in the private sector. How can Andhra people really tolerate about this type of injustice to the entire 5 crores of people? Sir, coming to most important issue is even that law and order is day to day deteriorating. Law and order. There is no law and order in our Andhra Pradesh. Now, sir, there is a Red Book Rajyangam is really in prevalence. Red Book Rajyangam. I want to know. Babu Rao, you are a very senior member. Sir. Law and order is a state subject. No, sir, that's true, sir. That's true, sir. But I want to mention that situation going on, sir. I want to mention, you see, Go no, ahead. sir, I don't want, this is a state subject, but I need the intervention of Home Minister and the Prime Minister in future. Otherwise, so many people will be died, and all the houses are being burnt, and even minister houses, Ambad Rambabu, and so many people houses are being burnt. I want the house to know about what is going on in Andhra Pradesh. That's why I don't want any other thing. I want this Red Book Rajyangam should be stopped. I again request you, please speak on the bill. Sir, I will follow 238 and 235. Sir, I will definitely follow your advice. Not But thing mine. is, I want to bring to the notice. And most important, other subject is the medical colleges. The medical colleges, our former Chief Minister, with a view to help the poor people and health care, and they brought 17 medical colleges for sanctioning of this entire state. The medical colleges are being given for private people, PPP, private partnership. I want to add one more P, personal. That's why I want, given our Jagan Mohan Reddy Garu spent 3,000 rupees for our medical colleges. Now I want conclude, your time is over. Honorable Chief Minister of Andhra Pradesh to understand the real problem. Even 1 crore people have signed and sent a memorandum to the Governor of Andhra Pradesh. Please conclude. That's why I want to bring these important issues in this house and see that our state should be at least the honored and given some Dr. importance Sasmit in Patra. near future. Please, Dr. Sasmit Patra. Please. 7 minutes. माननीय उपाध्यक्ष महोदय, आज राष्ट्रपति
अभिभाषण धन्यवाद प्रस्ताव रे मते कहवा को सुजोग देथिबारु धन्यवाद। मोर नेता माननीय पूर्वतन मुख्यमंत्री श्री नवीन पट्टनायक महोदय तरफ मोर दल विजु जनता दल तरफ मु आज किछि विषय रखा चाहूँगी। प्रथम विषय होउछि एई अभिभाषण रे सरकार स्वर सुबिला भलकरी सुबिला ओडिशार स्वर सुबिला ना नाही आसंता 6-7 मिनिट भितर आपण पाखरे रखिबे। संघीय व्यवस्था विषय रे अभिभाषण रे कोनोसी जगह रे उल्लेख मिलिला नाही। जदि संघीय व्यवस्था विषय रे उल्लेख मिली थांता ताले महानदी प्रसंग को नेइकरी जोथरे कि उपर मुंडरे छत्तीसगढ़ बैरेज बांधी महानदी रो पानी अटकई दउछि ओडिसा रो ताले से प्रसंग मध्य उत्थापन ही थांता। ट्रिपल इंजिन रो सरकार चलुथुबा छत्तीसगढ़ ओडिशा एवं दिल्ली रो प्रसंग रे महानदी प्रसंग कोनोसी जगह रे गौण हो गला। पोलावरम रो प्रसंग आसी थांता ओडिशा रो स्वर सुबी थांता। आंध्र प्रदेश ओडिशा एवं दिल्ली रे थिबा ट्रिपल इंजिन सरकार ओडिशा पाई काई कि न्याय करि पारु नांती संघीय व्यवस्था विषय रे ता उपरे प्रश्न उठी थांता। जदि संघीय व्यवस्था प्रश्न थांता ताले ओडिशा को स्वतंत्र राज्य पाहिया मान्यता गत 11 वर्ष हेलानी चित्तार करिया आछंती हमर नेता श्री नवीन पट्टनायक महोदय किंतु आज पर्यंत मिला नाही से विषय रे मध्य प्रसंग उठी थांता। किंतु आश्चर्यर विषय होउची एई अभिभाषण रे संघीय व्यवस्थार पदे शुणिया को मिलला नाही। अभिभाषण पॉइंट नंबर 5 को मासीबी कहगला कि आम सरकार आदिवासी भाई भौणी मानक पई अनुसूचित जाति जनजाति पई बहुत काम करचंती भल कथा। ताले ओडिसा रे मान्यवर आमर आदिवासी भाई भौणी मानक सहित दलित भाई भौणी मानक सहित संख्यालघु भाई भौणी मानक सहित अत्याचार बढ़ी बढ़ी चलुची मु कहू नाही राष्ट्रीय गणमाध्यम रे परिदेशित होउची। अभिभाषण पॉइंट नंबर 6 कहूची जे 150 मिलियन टन चाउल उत्पादन रे भारत वर्ष सर्वोत्कृष्ट कार्य करिची भल कथा। ताले आज ओडिसा रो चासी हताश काई कि कटनी छटनी होउची काई कि एमएसपी मिलु नाही काई कि मंडी काम करू नाही काई कि पैडी प्रोक्योरमेंट हो नाही काई कि सरकार को स्वर ओडिसा रो स्वर। नवम पॉइंट प्रगति योजना द्वारा 85 लाख कोटी टंकार योजना को क्षिप्र गति आगु करागला सुंदर कथा हवा भी दरकार। ओडिसा रो ताले काई कि कोस्टल हाईवे रे खंडे इटा पहुंची पारला नहीं 10 वर्ष रे। नेशनल हाईवे रेलवेज मोबाइल कनेक्टिविटी डिजिटल कनेक्टिविटी आम लोकों को पहाड़ ऊपर को चढ़िया को पड़ुची मान्यवर जाकरी फोन रो नेटवर्क खोजिया पाई ओडिसा रो स्वर सरकार को स्वर। 15 पॉइंट रे अछि अभिभाषण रे जे पूर्वोदय पाई गोटे स्पेशल एम्फासिस दिया जीवो खूब सुंदर कथा। जदि सतरे पूर्वोदय पे आपण दवा पाई चाहुचंती ओडिसा रो स्वर कोठी एई नगद नगद आसिला बजेट हाई स्पीड कॉरिडोर दिया गला मुंबई पुणे हैदराबाद बेंगलुरु चेन्नई दिल्ली वाराणसी सिलीगुड़ी ओडिशा काई मान्यवर। इंडस्ट्रियल कॉरिडोर दिया गला कोठी दुर्गापुर नहीं करी ईस्टर्न कॉरिडोर दिया गला। डेडिकेटेड फ्रेट कॉरिडोर दिया गला डानकुनी सूरत रे। शिप रिपेयरिंग दिया गला वाराणसी पटना रे शिप रिपेयरिंग पाई ओडिशा नहीं आमे पूरा कोस्टल ओडिशा आ गया पारादीप धामरा कोन आम पाखरे नहीं पूर्वोदय अछि ओडिशा पाई नहीं अभिभाषण रे अछि ओडिशा पाई नहीं सरकार को स्वर ओडिशा रो स्वर। गत 11 वर्ष मु आछि पॉइंट नंबर 16 को गत 11 वर्ष मध्य रे 7200 किलोमीटर रो नेशनल हाईवे बना हैची नॉर्थ ईस्ट रे खूब सुंदर कथा। ताले ओडिशा रो कोस्टल हाईवे 10 वर्ष हेलानी आपण डिक्लेयर कलेडी खंडे इटा कहीं पकई पार नाहंती से विषय स्पष्ट करत। 17 नंबर पॉइंट को आछि अधिवेशन धरती आबा जनजातीय ग्राम्य उत्कर्ष अभियान द्वारा आदिवासी भाई भौणी मानक पई भल काम कराइछि मु मध्य स्वागत करूछि स्वीकार करूछि भल काम। किंतु आमर ओडिशा रे आदिवासी भाई भौणी मानक पई पेशा कानून काहे कि करा जाई पारुनी जो जगह शिल्पायन होउछि सेठी पल्ली सभा काहे कि हो नाही तांकर जगल जमी ठारू काहे तांको अलगा कर दिया जाउछि पेशा आईन रो उल्लंघन होउछि समस्ते चुप हो मुंडारी भूमिज कुई सौरा भाषा को अष्टम अनुच्छेद रे करिया पर कुआ जाउछि समस्ते चुप जीएसटी केंदु पत्र शून कर दियंतु आदिवासी भाई भौणी मान हटा होचंती समस्ते चुप सरकार को स्वर ओडिसा रो स्वर। पॉइंट नंबर 18 को आसुची कहगला पीएम किसान सम्मान निधि रे 4 लाख कोटी टंका दिया जायछि चासी मानकु सुंदर कथा मु स्वागत करूची
କିନ୍ତୁ ତାହେଲେ ମଣ୍ଡିରେ ଆଜି ଧାନ ଓଡ଼ିଶା ଚାଷୀର ଉଠୁନାହିଁ କାହିଁକି? କଟନୀ ଛଟନୀ ହେଇକରି 10 କିଲୋ ତାର କାଟି ଦିଆଯାଉଛି କାହିଁକି? ଚାଷୀ ଆତ୍ମହତ୍ୟା କରୁଛି କାହିଁକି? ଏଇ ହେଉଛି ପ୍ରମୁଖ ବିଷୟ। ସରକାରର ସ୍ୱର, ଓଡ଼ିଶାର ସ୍ୱର। ପଏଣ୍ଟ ନମ୍ବର 23, 60 ଲକ୍ଷ ମହିଳାଙ୍କୁ ଲଖପତି ଦିଦି କରାଯିବ। ମୁଁ ସ୍ୱାଗତ କରୁଛି। ପ୍ରତ୍ୟେକ ଜଣ ମା ଜଣେ ଲଖପତି ଦିଦି ହୁଅନ୍ତୁ। ଏଟା ଓଡ଼ିଶାକୁ ସଶକ୍ତ କରିବ, ଦେଶକୁ ସଶକ୍ତ କରିବ। ମୁଁ ସ୍ୱାଗତ କରୁଛି। ତାହେଲେ ଓଡ଼ିଶାରେ ଆଜି ଆମର ମା ମାନେ ଭଉଣୀ ମାନେ ଅସୁରକ୍ଷିତ କାହିଁକି? ପ୍ରତିଦିନ ଆପଣ ନ୍ୟାସନାଲ ହେଡଲାଇନ୍ସ ଦେଖୁଛନ୍ତି ବାଲେଶ୍ୱରରେ ଗୋଟିଏ ଝିଅ ନିଜକୁ ପେଟ୍ରୋଲ ଜାଳିକି ଜାଳି ଦେବାକୁ କାହିଁକି ପଡୁଛି? ଗୋପାଳପୁରରେ ଗ୍ୟାଙ୍ଗ ରେପ୍ କାହିଁକି ହେଉଛି? ଓଡ଼ିଶାର ପ୍ରତ୍ୟେକ ପୁରେକ ପଲ୍ଲୀରେ କାହିଁକି ଗ୍ୟାଙ୍ଗ ରେପ୍ ଏବଂ ରେପ୍ର ସମସ୍ୟା ବଢ଼ିଲାଣି? এইটা হচ্ছে বাস্তবিকতা। সরকারଙ୍କର স্বর, ଓଡ଼ିଶାର ସ୍ୱର। 35 পয়েন্টକୁ ଆସୁଛି। ଗତ ବର୍ଷ ମଧ୍ୟରେ ସରକାର କହୁଛନ୍ତି 50 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କାର ନିବେଶ କରିଛନ୍ତି। ବହୁତ ଭଲ କଥା। 50 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କା ଆପଣଙ୍କ ପାଖରେ ଅଛି, କିନ୍ତୁ ଓଡ଼ିଶାର କୋଇଲା ରୟଲ୍ଟି 10 ବର୍ଷ ହେଲା ବୃଦ୍ଧି କରାଗଲା ନାହିଁ। 10,000 କୋଟି ଆମର ଚାଲିଗଲା। ଏ ବିଷୟରେ ପଦଟିଏ ନାହିଁ। ମୋର ସମୟ ସରିଗଲାଣି, 30 ସେକେଣ୍ଡ ଅଛି। मान्यवर अनेक विषय कहबार अच्छी। अभिभाषण खूब सुंदर विषय, कारण माननीय राष्ट्रपति महोदया ओडिशार झील आमर गर्व। ताक निर्वाचन बेलू आम भोट देचु, जययुक्त करैचु, किंतु आज यही अभिभाषण में ओडिशार स्वर कौटी, सरकार स्वर कौटी? आज 4.5 कोटी ओडिशावासी अनैचंती, आम चाषी मैंने अनैचंती, आम माँ भौणी मैंने अनैचंती। ओडिशार स्वर मिलिला ना सरकार स्वर मिलिला? यही अभिभाषण रे सरकार अछंती, ओडिशा नहीं। सरकार अछंती, ओडिशावासी नाहंती। 4.5 कोटी ओडिशावासी नाहंती। एटा होची वास्तविकता ए अधिवेशन। बहुत बहुत धन्यवाद। धन्यवाद। श्रीमान संजय यादव जी 6 मिनट।